আমন আর নেহা দুজনেই নিজেদের গাড়িতে নিজেদের বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু দুজনেই খুব ভয় পেয়েছিল, আর সেই ভয় তাদের চোখে মুখে পরিষ্কার দেখা যাচ্ছিল। ভয়ার্ত এবং কাঁপা কাঁপা গলায় নেহা বলল, আমন, আমন, এসব কি হচ্ছে? তুমি তাড়াতাড়ি এখান থেকে বেরো। আমি এক্ষুনি আমার বাড়ি যেতে চাই। আমিও জানি না এসব কি হচ্ছে, কিন্তু এখন আমরা দুজনেই সুরক্ষিত। তুমি ভয় পেও না, আর কোনো চিন্তা করো না, কিছুক্ষণেই আমরা বাড়ি পৌঁছে যাব। আমন এ কথা বলেই হঠাৎ জোরে ব্রেক কষল, কারণ তাদের গাড়ির সামনে কেউ এসে দাঁড়িয়ে পড়েছিল, যার চেহারা রক্তে ভরা ছিল। আমন যেই তার মুখের দিকে তাকায়, সে একেবারে চমকে ওঠে, কারণ তার চোখের সামনেই তার স্ত্রী নেহা রক্তমাখা অবস্থায় দাঁড়িয়ে আছে, যে আমনের কাছে সাহায্য চাইছে। আর ঠিক তার বাঁ দিকে তার পাশের সিটেও নেহাই বসে আছে, যে প্রচণ্ড ভয়ে কাঁপছে। তখন সে আমনকে বলে যে গাড়ি চালাও, না হলে আমরা মারা পড়ব। আমনও ভয়ে ভয়ে বলে, এই কথা বলে গাড়ি ফোর্থ গিয়ারে তুলে জোরে অ্যাক্সিলেটারে চাপ দিয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে যায়, আর সামনে দাঁড়িয়ে থাকা নেহাকে আর এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর আমন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে, যদি তুমি না থাকতে, তাহলে আবার আমি সেই জালে জড়িয়ে পড়তাম। ভালো করেছো তুমি সঠিক সময় আমাকে গাড়ি চালাতে বলেছো। কিন্তু তখন নেহা আর কিছুই বলছিল না। সে সম্পূর্ণ শান্ত হয়েছিল আর সামনের দিকে তাকিয়েছিল। এ সময় আমন বলে, কি ব্যাপার নেহা, কিছু তো বলো। এখন তো ওর থেকে অনেক দূরে চলে এসেছি আমরা, এখন আর আমাদের কোনো ভয় নেই। এই কথা বলে নিজের হাত নেহার কাঁধে রাখে। ঠিক সে সময় নেহা তার মাথা ঘুরিয়ে তাকায় আমনের দিকে। তার দুটো চোখ কালো হয়ে গিয়েছিল। সে একটা ভারী আর ভয়ানক গলায় বলে, তুমি আমার থেকে পালিয়ে কোথায় যাবে? তোমাকেও মরতে হবে। এই কথা শুনে আমন জোরে চিৎকার করতে থাকে, আর ওই গাড়িটা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। সেই রাস্তা দিয়ে নিতিন আর নাতাশা, যারা দুজনে স্বামী স্ত্রী, বন্ধুর ফার্ম হাউসে বেড়াতে যাচ্ছিল। রাস্তায় নাতাশা বলে, আরে তোমার বন্ধুরা আর কোনো জায়গা পায়নি কলেজের রিইউনিয়ন করার জন্য? এত রাত হয়ে গেছে, আর ফার্ম হাউসটাও তো জঙ্গলের মাঝখানে। যদি কোনো প্রবলেম হয় তো? আরে তুমি চিন্তা করো না, অভিষেকের ফার্ম হাউসটা ভীষণ সেফ। ও মাঝে মাঝেই ওখানে যাতায়াত করে, আর তাছাড়াও কলেজের সব বন্ধু বান্ধবরা তো আসছে। তাহলে কি যায় আসে, লোকেশন যেটাই হোক না কেন, একসঙ্গে থাকলে সব জায়গাতেই মজা করা যায়। এই কথা বলে নিতিন আরো দ্রুত গাড়ি চালিয়ে দিল, আর কিছুক্ষণের মধ্যেই তারা অভিষেকের ফার্ম হাউসে গিয়ে পৌঁছল। দেখতে সেই ফার্ম হাউসটা খুবই বড় আর ভয়ঙ্কর লাগছিল, যেটা দেখে নাতাশাও একটু ভয় পেয়ে গেল আর বলল, কেমন ভয়ঙ্কর একটা জায়গা, এখানে তো আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। কিন্তু নিতিন বলল, আরে সবাই ভিতরে আছে নিশ্চয়ই, চলো একবার ভিতরে গিয়ে দেখা যাক। নিতিন দরজা খুলে ভেতরে প্রবেশ করল, আর তখন তারা দেখল যে তাদের বন্ধু অভিষেক সম্পূর্ণ রক্তমাখা অবস্থায় তাদের সামনে এসে পড়ল। এটা দেখে নিতিন আর নাতাশা দুজনেই খুব ভয় পেয়ে যায়, আর অভিষেককে জিজ্ঞাসা করতে থাকে, ভাই এসব কি করে হলো, কে করলো? কথা বলার আগেই অভিষেকের চোখ বুজে আসে। এটা দেখে সেখান থেকে পালানোর জন্য তারা দুজনে যেই পেছনে ঘোরে, তখন সেই ফার্ম হাউসের গেট নিজে থেকেই বন্ধ হয়ে যায়। দুজনে কিছু করে ওঠার আগেই ফার্ম হাউসের সমস্ত লাইট একে একে বন্ধ হয়ে যায়, এবং বিভিন্ন মানুষের গলার আওয়াজ আসতে শুরু করে। তোমরা দুজন আজ মরবে। এ কথা শুনে নাতাশা খুব জোরে চিৎকার করতে শুরু করে আর বলে, আমি তো প্রথমেই বলেছিলাম এই জায়গাটা ঠিক না, আমাদের এখানে আসাটা উচিত হয়নি। তুমি আমার কথা শোনোনি। ঠিক তখনই লাইটগুলো আবার অন হয়ে যায়, আর চারপাশ থেকে তাদের বন্ধুদের হাসির আওয়াজ ভেসে আসে। এ সময় অভিষেকও উঠে দাঁড়ায় আর বলে, আরে ভাই, এটা একটা প্র্যাঙ্ক ছিল, তুমি তো ভয় পেয়ে গেলে। আরে আমরা এখানে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু প্র্যাঙ্ক করা যাক। ঠিক এই সময় অর্চনা এসে দাঁড়ায় আর বলে, এদের দুজনের মুখটা একবার দেখো, দেখে মনে হচ্ছে ওরা সামনাসামনি কোনো ভূত দেখেছে। এই কথা শুনে নিতিন বলে, ভাই মজারও একটা লিমিট থাকে, এটা কিন্তু একেবারে ঠিক হলো না, আমরা সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। এ সময় মোহিত বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ক্ষমা করে দে। চল এবার আমরা পার্টি করি, আমরা কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। এ কথা বলে সবাই মিলে ভেতরে এসে সোফায় বসে, যেখানে পার্টি মিউজিক চলছিল।
আর খাওয়া দাওয়ারও প্রচুর কিছু ছিল। সবাই নিজেদের পুরনো কলেজের সময়ের কথা বলে আড্ডা শুরু করে, আর ধীরে ধীরে তাদের হাসি ঠাট্টা কখন ভয়ঙ্কর গল্পের দিকে মোড় নেওয়া শুরু করে কেউ কিচ্ছু বুঝতে পারে না। আর এই কথাবার্তার মধ্যেই মোহিত বলে, তোরা জানিস মায়া এমন একটা প্রেতাত্মা যে যে কারোর রূপ ধারণ করতে পারে, যার ইচ্ছে গলার আওয়াজ বের করতে পারে, আর এই সব করে ও নিজের শিকারকে নিজের বশে করে নেয়। আর কখন শিকার জালে জড়িয়ে পড়ে সেটা কেউ জানতে পারে না। তুমি মায়ার ব্যাপারে এত কিছু কি করে জানো? আচ্ছা, তুমি একটা মায়া নও তো? নাতাশার কথা শুনে হঠাৎ চারদিক নিস্তব্ধ হয়ে পড়ে। একথা শুনে মোহিত হাসতে শুরু করে আর বলে, আরে না, আমি ওর ব্যাপারে এই জন্য জানি কারণ আমি অনেক সিনেমাতে দেখেছি আর বইও পড়েছি মায়ের ব্যাপারে। সবাই অনেকক্ষণ গল্প গুজব করে, তারপর খাওয়া দাওয়া করে সবাই ঘুমানোর জন্য নিজেদের ঘরের দিকে যায়। মোহিত সবাইকে বলে যে সবার ঘরই আসলে নিচের তলায়, আর সব ঘরই কাছাকাছি। সবাই নিজেদের ঘরে চলে যায়। তখন রাত প্রায় 3টে বাজে। সবাই খুবই ক্লান্ত ছিল আর সবার ঘুমও পাচ্ছিল, সেজন্য ঘরে ঢুকেই সবাই শুয়ে পড়েছিল। রাত যখন 4টে বাজল, অর্চনা জানলার বাইরে ঠকঠক করার শব্দ শুনতে পায়। অর্চনা বিছানা থেকে নেমে জানলার দিকে এগোয়। বাইরে খুব জোরে বাতাস বইছিল। অর্চনা যেই জানলা দিয়ে বাইরের দিকে তাকায়, সে কাউকেই দেখতে পায় না। আর অর্চনা ঘুরে তার বিছানার দিকে এগিয়ে যায়। সে সময় কেউ একজন তার হাত ধরে জানালার দিকে টান মারে, আর হঠাৎ করেই জানালাটা খুলে যায়। যেখান থেকে অর্চনা প্রায় বাইরে পড়েই যাচ্ছিল, তখনই সে জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে তার বন্ধু মোহিত তার ঘরে প্রবেশ করবার সঙ্গে সঙ্গেই অর্চনাকে জানলার ভেতর দিকে টেনে নেয় আর জিজ্ঞাসা করে, তুমি এত রাতে কি করছো এখানে? আমাকে আমাকে কেউ বাইরের দিকে টেনেছিল। বাইরে তো কেউ নেই। ঠিক আছে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো। অর্চনা এবার বাথরুমের দিকে যায়, আর সেখানে সে মোহিতের মৃতদেহ দেখতে পায়। মাটিতে পড়ে থাকা রক্তে মাখা মৃতদেহ। ভয় পেয়ে অর্চনা আর একবার জোরে চিৎকার করে ওঠে আর বাথরুমের বাইরে বেরিয়ে আসে। তার চিৎকার শুনে তার বাকি বন্ধুরাও তার কাছে এসে দাঁড়ায় আর বলে, আরে কি হয়েছে? এত জোরে জোরে চেঁচাচ্ছিস কেন? ওই ওই মোহিতকে ওখানে কেউ মেরে ফেলেছে, কিন্তু ও তো আমার সঙ্গে ছিল। কেউ কি করে মারতে পারে ওকে? এবার অর্চনার এই অদ্ভুত কথা শুনে কেউই কিছু বুঝতে পারে না, কিন্তু তাও মোহিতের মৃত্যুর কথা শুনে সবাই একসঙ্গে অর্চনার ঘরে যায়, যেখানে কেউই ছিল না, এমনকি বাথরুমেও কোনো মৃতদেহ ছিল না। এটা দেখে অর্চনা খুবই অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই সে মোহিতকে বেডরুমে আর রক্ত মাখা অবস্থায় ওয়াশরুমে দেখেছিল। তাহলে সে গেল কোথায়? এটা যে কি হচ্ছে অর্চনা বুঝে উঠবার আগেই হঠাৎ বাথরুমের লাইট বন্ধ হয়ে যায়। এবার অর্চনা তার বন্ধুদের বলে, আমার হাতটা একটু ধরো, আমার খুব ভয় করছে। কিন্তু কেউই তার কথার কোনো উত্তর দেয় না। তারপর আবার লাইটটা অন হয়ে যায়। এবার অর্চনা দেখে তার কোনো বন্ধুই তার চারপাশে নেই। এবার অর্চনা কাঁদতে কাঁদতে বলে, যদি তোমরা আমাকে নিয়ে মজা করছো, তাহলে বলে রাখি আমার এসব একদম পছন্দ নয়, আর আমি এখান থেকে চলে যাচ্ছি। তোমাদের এখানে থাকতে হলে থাকো, আমি থাকবো না। এই কথা বলে অর্চনা বাইরে গাড়ির দিকে এগিয়ে যায়। সে যেই গেটের কাছাকাছি পৌঁছয়, সে পেছন থেকে নিজেদের বন্ধুদের আওয়াজ শুনতে পায়। সে যেই ঘুরে দেখতে পায় তার বন্ধুরা সোফায় বসে গল্প করছে আর হাসছে, যেন কিছুই হয়নি। অর্চনা রেগে গিয়ে তাদের দিকে এগিয়ে যায়, কিন্তু সে দেখতে পায় তার সমস্ত বন্ধুদের মাথা থেকে রক্ত বেরোচ্ছে, আর সমস্ত বন্ধুরাই অদ্ভুতভাবে অর্চনার দিকে তাকিয়ে আছে। সেটা দেখে অর্চনা ভয় পেয়ে যায়, আর তারপর সে গেটের দিকে দৌড়ায় আর বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে বসে পড়ে আর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই গাড়ির দিকে দৌড়ে এগিয়ে আসে অভিষেক, যার অবস্থা খুবই খারাপ ছিল। অভিষেক গাড়ির জানালায় ধাক্কা মারতে মারতে অর্চনাকে বলে, অর্চনা, গাড়ির দরজাটা খোলো, ও আমাকে মেরে ফেলবে। আমার কথা শোনো, আমি তোমার বন্ধু, খোলো। অভিষেককে সেই অবস্থায় দেখে অর্চনা দ্রুত গাড়ির দরজা খুলে দেয়, আর অভিষেক গাড়িতে বসে
স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে, আমাদের সব বন্ধুরা মারা গেছে। তুমি এসব কি বলছো? ওই মায়া আমাদের সবার পিছনে পড়েছিল, আর ওই মায়া আমাদের সব বন্ধুদের মেরে ফেলেছে। ও আমাদের সামনে এমন এমন কাজকর্ম করলো যেটা দিয়ে আমরা বুঝতেই পারলাম না যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আর এক এক করে আমার সব বন্ধুগুলো আমার চোখের সামনেই মারা গেল। আমি অনেক কষ্ট করে পালিয়ে এসেছি, আর আমি এটাও জানতাম না যে তুমি কোথায়। আমি অনেক চেষ্টা করেছিলাম, তোমাকে ডাকলাম, কিন্তু তোমাকে কোথাও দেখতে পাইনি। তুমি ছিলেটা কোথায়? আমি তো আমার ঘরে ছিলাম, আর আমি তো সবাইকে প্রথমে খবর দিলাম যে মোহিত মারা গেছে। না, তোমাকে তো আমি দেখতেই পাইনি। দুজনের কেউই কিছু বুঝতে পারছিল না যে তাদের সাথে আসলে কি হয়েছে। তখন অর্চনা দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় অর্চনা দেখে হাইওয়েতে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। তারা দুজন বাইরে বেরিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। দুজনে গাড়ির কাছে যাওয়া মাত্রই চমকে ওঠে। দুজনে ভয়ে ঘেমে যায়, আর কোনো কথা না বলে দুজনে দৌড়ে এসে আবার গাড়িতে উঠে চালিয়ে দেয় গাড়িটা, আর অনেক দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে অর্চনা বলে, এটা কি করে সম্ভব? ওরা দুজন কি করে মরতে পারে? আসলে ওই অ্যাক্সিডেন্ট করা গাড়িটায় ওরা দুজন নিতিন আর নাতাশার মৃতদেহ দেখেছে, যেটা দেখেই বোঝা যাচ্ছিল দুজনে ফার্ম হাউসের দিকেই আসছিল। কিন্তু রাস্তাতেই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন এসব কথা ভাবতে ভাবতে অর্চনা অভিষেককে বলে, যদি এরা দুজন ফার্ম হাউসে আসার আগেই মারা গেছিল, তাহলে ফার্ম হাউসে কারা ছিল? তাহলে আমরা ওখানে কাকে দেখলাম? কারা ছিল ওরা যারা আমাদের সব বন্ধুদের মেরে ফেললো? অর্চনা কাঁদতে শুরু করে। ঠিক সে সময় তার পাশে বসে অভিষেক ভারী গলায় বলে, সেটা আমি ছিলাম, মায়া। আর মায়ার থেকে কেউ বেঁচে পালাতে পারবে না। তুমিও আমার জালে ফেঁসে গেছো, এবার তোমাকেও মরতে হবে। এটা শুনে অর্চনা ভয়ে ঘেমে স্নান করে যায় আর দ্রুত ব্রেক কষে। গাড়িটা দাঁড়িয়ে যায়। অর্চনা দ্রুত গাড়ি থেকে নেমে আসে, কিন্তু গাড়ির ভেতরে তখন কেউ ছিল না। তখনই অর্চনা দেখতে পায় যে সে এখনো সেই খুনি ফার্ম হাউসের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে অর্চনা জোরে চিৎকার করে ওঠে। না!